পৌঁছে দিতে যাব কোন দুঃখে? ভাল লাগলো নাকি ফটিক ভাল লাগলো না? ভাল লাগলো শালা। নিজের বেলায় অমনি কম পড়ে তাই না? এই নিজের বেলায় সবকিছু কম পড়ে তাই না? হ্যাঁ আমি পলাশ। পলাশ ওই কাজল ডাঙার খেটে খাওয়া মানুষের একজন। এতদিন তোরা শুধু শান্ত সৌম্য পলাশকে দেখেছিস, দেখেছিস তার রুদ্র ভৈরব লাল রং। এই বল বল জানোয়ার, কত টাকার বিনিময়ে আমার বোনকে তুই বিক্রি করতে চাস বল? পলাশ ওকে ছেড়ে দাও। এই জানোয়ারটাকে আজ আমি গলা টিপে একেবারে শেষ করে দেবো। পলাশ মনে রেখো, অন্যায় করে অন্যায়ের প্রতিকার করা যায় না। দেশে কিন্তু এখনো আইন আছে। কিসের আইন? কোন আইনের কথা তুমি বলছো বাবা? বলতে পারো বাবা? এই দেশের কোন আইন দিয়ে তুমি ফেরত পাবে তোমার এই বকুলের স্বপ্ন? দেশের কোন আইন দিয়ে তুমি ফেরত পাবে তোমার এই গচ্ছিত টাকা? পলাশ বাবা, তোমার জ্ঞানের আলোয় আমি বাস্তবকে জানতে শিখেছি। তোমার আদর্শে আমি অন্যায়ের অত্যাচারের প্রতিবাদ করতে শিখেছি। তবু আজ তোমাকে আমি বলছি বাবা, ওই বর্ণ পরিচয়ের বর্ণমালা তুমি ঠিকঠাক জানলেও এই মানুষের বর্ণ চিনতে তুমি ভুল করলে বাবা। পলাশ মানুষের বর্ণ চিনতে আমার ভুল হয়নি, ভুল হয় শুধু মানুষ চিনতে। তা না হলে সারাটা জীবন আমি শিক্ষকতা করে এখনো পর্যন্ত ওই গোপালের মতো ছাত্রের মুখোশ আমি খুলতে পারলাম না। এই যুগের গোপালরা যে কখন রাখাল হয়ে গেছে আমি বুঝতে পারিনি পলাশ। বাবা পলাশ ওই গোপাল শুধু আমাদের ছোট বোন ওই বকুলকে ঠকায়নি বাবা। ও ঠকিয়েছে নিজের গর্ভধারিণী মাকে, ও ঠকিয়েছে নিজের পিতৃতুল্য দাদাকে, ও ঠকিয়েছে নিজের জন্মভূমিকে বাবা। তাই আজ আমাকে যেতে হবে ওই কলকাতায়। সেই স্বার্থপর শয়তানকে গিয়ে আমি জিজ্ঞাসা করব, ওই মিথ্যাবাদী শয়তান স্বার্থপর ওই গোপালকে কি আমি জিজ্ঞাসা করব মেয়েকে বিয়ে করে সুখী হয়েছে কিনা? না দাদা না, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো অভিমান নেই। হয়তো ডাক্তারের বউ হওয়ার মতো শিক্ষা বা যোগ্যতা কোনোটাই আমার নেই বাবা। তাই আমার জন্য তোমরা ওদের তিরস্কার না করে ওদের তোমরা আশীর্বাদ করো বাবা। ওরা যেন সুখী হয় বাবা। দাদা ওদের তোমরা বুঝিয়ে বলো দাদা, ও যেন ওর চির দুঃখিনী মাকে ভুলে না যায়, ওর দাদাকে ভুলে না যায়। তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই বাবা। সপ্তম্রভূমির মুখে এক বুক তৃষ্ণা নিয়ে তুই যে নিজে জলের আশায় ছুটে মরেছিস বাবা। কিন্তু ও তো জল নয় মা, ও যে শুধু মরিচিকা বাবা। তুই আমাকে ক্ষমা করিস মা। বিয়ে উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে না পারায় এই যে কি দুর্বিষহ জ্বালা যে অন্তর্দাহ, তাই এই কন্যাদায়গ্রস্ত পিতা ছাড়া আর কেউ জানে না রে মা, আর কেউ জানে দাদা এই বকুল কাঁদ রে হতভাগী কাঁদ। এক
এই পাষাণ হৃদয়টা একটু হালকা করে নেব, একটু হালকা করে দাদা দাদা রে আমি তোর জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে পারলাম না রে বকুল। আমি যে বড় অসহায়। যদি পারিস তোর হতভাগ্য দাদাকে তুই ক্ষমা করে দিস রে। ওরে আমি যে ওই গোপালকে বিশ্বাস করেছিলাম, কারণ সে তো ছিল আমার সেই ছোট্টবেলার বন্ধু। ওর সঙ্গে বিয়ে দিয়ে আমি তোর জীবনটাকে নতুন করে সাজিয়ে দিয়েছিলাম। পারলাম না রে বকুল, আমি পারলাম না, আমি হেরে গেলাম তোর এই হতভাগ্য দাদাকে। তুই ক্ষমা করিস বোন। দাদা 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 কাঁদতে আমি ভুলে গেছি দাদা। আমি ভুল করে ঝোটা রোগিন কাজকে কাঞ্চন মনে করেছি, আমি অমৃত ভেবে গরল পান করেছি দাদা। তাই আজ আমি কাঁদতে ভুলে গেছি দাদা, কাঁদতে আমি ভুলে গেছি দাদা, কাঁদতে আমি ভুলে গেছি। এছাড়া যে আমার কোনো উপায় ছিল না রঞ্জন, তুমি বিশ্বাস করো। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না অদিতি, এমনি ভাবে শেষ হয়ে যাবে আমাদের ভালোবাসা। রঞ্জন তুমি ভুল করছো রঞ্জন, ভালোবাসা কোনোদিন শেষ হয় না, আর ভালোবাসার মৃত্যুও নেই দিদি। ইয়েস, আমার বিয়ে হয়েছে বলে তুমি হতাশ হয়ে না রঞ্জন, তোমার আমার সম্পর্ক আগের মতোই থাকবে, তবে গোপন অভিসার, আই মিন গোপন অভিসার। দিদি দিদি মাই সুইট হার্ট ডার্লিং, এতদিন তোমার সঙ্গে মেলামেশা করে আজও বুঝতে পারলাম না যে তোমাকে আমাকে এত ভালোবাসি। তুমি বিশ্বাস করো রঞ্জন, ড্যাডির কথা রাখতে ওই গায়া ডাক্তার গোপালকে আমি বিয়ে করেছি, তাই বলে আমার ব্যক্তি স্বাধীনতা আমি বিসর্জন দেইনি। আমার ভালোবাসা অবশ্যই পূর্ণ হবে তোমার আশা। কিভাবে? যেভাবে আয়ন ঘরণী রাধা প্রেম করেছিল কৃষ্ণের সঙ্গে। রিয়েলি রিয়েলি রিয়েলি। দাঁড়াও 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 দাঁড়াও, কেমন যেন কেন রঞ্জন কি হয়েছে? তোমার এই সিঁদুরটা মুছে দিলেও আজ বোঝা যাবে না যে তোমার বিয়ে হয়েছে। তাই বুঝি? এখনো তোমার যে সার্টিফিকেট আছে তা দেখলে যে তোমারও নিশ্চয় তা দেখলে যে কোনো পুরুষের জিহ্বা দিয়ে লাখ লাখ করে লালাগড়ি পড়বে। তোমারও নিশ্চয় লোভ হচ্ছে। হাতের কাছে এত সুস্বাদু খাদ্য থাকলে আপনার লোভ হয় বলো। তাই যদি বোঝো তাহলে চুপ করে হাদারামের মতো দাঁড়িয়ে আছো কেন? কি করবো? আমাকে তোমার বুকে জড়িয়ে ধরো, তোমার উষ্ণ বুকের নিষ্পাসনে আমার সারা শরীরে বেজে উঠবে যৌবনের জল তরঙ্গ। মাই ডিয়ার রঞ্জন, কোথায়? আমার কাছে। কেন? আজ আমি সব কিছু তোমাকে খুলে দেখাবো। কি?
আমার প্রেমের পাতার প্রত্যেকটি পাতা অদিতি রঞ্জন অদিতি মাই সুইট এই মধু যোছনায় এসো আজ দুজনায় এসো না দুজনে আজ গল্প করি একটু আবেশে এ মনটা ভরি এ মধু যোছনায় এসো আজ দুজনায় এসো না দুজনে আজ গল্প করি গল্পটা বড় নয় কথা খুবই অল্প তোমাকে আমি ভালোবেসেছি গল্পটা বড় নয় কথা খুবই অল্প তোমাকে আমি ভালোবেসেছি হৃদয়ে ফোটা ফুল নাম ভালোবাসা তোমাকে দিতে আমি এসেছি সুখের সোহাগে আজ আমি যে মরি এই মধু যোছনায় এসো আজ দুজনায় এসো না দুজনে আজ গল্প করি এসো না দুজনে আজ আশেপাশে কেউ নেই জায়গাটা নির্জন এ বুকের মাঝে তুমি আসো না আশেপাশে কেউ নেই জায়গাটা নির্জন এ বুকের মাঝে তুমি আসো না অন্তরে ফোটা ফুল নাম ভালোবাসা তোমাকে দিতে আমি এসেছি সুখের সোহাগে আজ আমি যে মরি এ মধু যোছনায় এসো আজ দুজনায় এসো না দুজনে আজ গল্প করি এসো না দুজনে আজ গল্প করি এসো না দুজনে আজ গল্প করি মাই ডার্লিং রঞ্জন রঞ্জন বাহ 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 কি অপূর্ব দৃশ্য আমার কনভেন্ট শিক্ষায় শিক্ষিতা বোন হাইটেক আর .com সভ্যতায় দীক্ষিতা এক সম্ভ্রান্ত পিতার উদ্ভ্রান্ত কন্যা কামনা মেটাতে পর পুরুষের গলা জড়িয়ে ধরে হয়েছে আজ রক্ষিতা দাদা তুই Yes, yes, my sister. I am your backdated দাদা সৃজন। মার খেয়ে পাশের ঘরে উপুর হয়ে শুয়েছিলাম। হঠাৎ তোদের ওয়েস্টার্ন মিউজিকের ঝাঁকুনিতে আমার ঝিমুনিটাই কেটে গেল। চোখ কষলে আমি চিন্তা করলাম আমি কোথায়, স্বর্গের নন্দন কাননে না এই মর্তের বাজ বাগানে। দাদা আমার বেডরুমে প্রবেশ করার আগে তোর পারমিশনটা নেওয়া উচিত ছিল। সরি এক্সট্রিমলি সরি, আমি ঠিক বুঝতে পারিনি ভবানী ভট্টাচার্যের ড্রয়িং রুমটা হোটেল প্যারাডাইসের বলরুম হয়ে গেছে।
আসলে কি জানিস, তোদের এই ধর্তকতা মারতে নাচগানের চোটে আমি আর শুয়ে থাকতে পারলাম না, তাই হুমড়ি খেয়ে এসে দেখলাম নরক গুলজার আমার কনভেন্ট শিক্ষায় শিক্ষিতা বোন অশ্লীল নৃত্যগীতে নরক গুলজার করছে, আর আমার বাবার বেতনভুক্ত এক কর্মচারী হ্যাংলা কুকুরের মতো জিভ পার করে দু পা উপরে তুলে দেই 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 করে নাচছে। Shut up, rascal! সৃজন নয়, বলো সৃজন বাবু। ভবিষ্যৎ মনিবের সাথে কিভাবে কথা বলতে হয় তা দেখছি তোমার জানা নেই। দাদা, তুই কিন্তু রঞ্জনকে রীতিমতো অপমান ও করছিস। অপমান! কি বললি অপমান? ওর অপমান বোধ থাকলে এখান থেকে অনেক আগেই চলে যেত। দেখুন, আমি কিন্তু নিজের ইচ্ছা এখানে আসিনি, অদিতি আমাকে ইনভাইট করে ডেকে এনেছে, তাই না? Yes, after all, Ranjan is my best friend. কি বললি? রঞ্জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তা কত নম্বর? What? কি বলতে চাইছিস তুই? না না, আমি এমন কিছু বলতে চাই না, কারণ আমি তো তোর দাদা, আমি তো জানি, তাই বলছি এই মিসাইলটা আবার কত নম্বর? দাদা, দাদা নয়, বল গাধা। ওরে বোন শোন, বেডরুমের কাজ বেডরুমেই সভা হয়, ড্রয়িং রুমে নয়। দাদা, দাদা নয়, বল আমাকে গাধা। আমি একটা আস্ত গাধা, আমি একটা আস্ত গাধা, নইলে এই মুহূর্তে এই জানোয়ারটার কানের গোড়ায় ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বুঝিয়ে দিতাম এই সৃজন মাতাল হলেও সে একজন সত্যিকারের কর্তব্যপরায়ণ দাদা। ওকে সৃজন বাবু, আজকের এই অপমানের কথা আমার মনে থাকবে, আর আপনিও মনে রাখবেন। ফুল ফুটলে ভোমর আসবেই, আর ভোমর না এলে কিন্তু ফুল ফুটবে না। রঞ্জন, Yes, মিস্টার সৃজন বাবু, এটাই তো প্রকৃতির নিয়ম। রঞ্জন, রঞ্জন, শোনো, please, শোনো, রঞ্জন। থাক, শোন শোন, ডেকে আর কোনো লাভ নেই, ও আর কোনোদিন ফিরে আসবে না। ওকে আমি ফিরিয়ে আনবোই আনবো, এটা আমার চ্যালেঞ্জ। অদিতি, ভুলে যাস না তোর সংসার আছে, স্বামী আছে, তুই যে এখন বিবাহিতা। তাই বলে ঘুমটা টেনে ঘরের কোণে এই অদিতি বসে থাকবে না। আমি এখন নিজের ভালো মন্দ নিজেই বুঝতে শিখেছি। আমি বিবাহিতা বলে নিজের ব্যক্তিগততা আমি বিসর্জন দেব না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চলে গেল অদিতি, আগুনে ঝাঁপ দিতে চলে গেল। ওই যে কথাই বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তুমি কি বলেছো? অবুঝ ছোট বোনটাকে যা বলা উচিত, হ্যাঁ, ছেড়ে সোজা কথায় উত্তর দাও। হ্যালি বাবাকে হ্যালি করে না বললেই তো বুঝতে পারে না। সৃজন, বাবা স্বাধীনতার স্বেচ্ছাচারিতা এক নয়, তোমার বিশ্বস্ত কর্মচারী রঞ্জনকে নিয়ে আমি ওদের মেলামেশা করার সুযোগ করে দিয়েছি। বাবা হ্যাঁ, রঞ্জনকে দাবার গুটি করে আমি একটা বোর্ডের চাল দিয়েছি, আর এই চালে আমাকে কিস্তি বাদ করতে হবে। বাবা তাহলে তাহলে পলাশ ডাঙার গোপাল লিগ্যাল হাজবেন্ড বাবা। অদিতির স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। যাক, ওসব তোমার মাথায় ঢুকবে না। আচ্ছা, না ঢোকাই ভালো বাবা, না ঢোকাই ভালো। যে বাবা নিজের মেয়েকে বাজিয়ে রেখে জীবনের খেলায় কিস্তি মাত করতে চায়, সেই বাবার শ্রী চরণে আমার শত কোটি প্রণাম। সৃজন, বাবা ছাগলের টোপ দিয়ে বাঘ শিকার করা যায়, কিন্তু বাঘের টোপ দিয়ে ছাগল শিকার করা যায় না। চুপ করে, অহম্মক কথাকার। কি ভেবেছো তুমি? না বাবা, এখনো আমি কিচ্ছু ভাবিনি। মা দেখে নিজের ভবিষ্যৎটা শেষ করে দেওয়ার মানে কি? খুব সোজা বাবা, খুব সোজা। নিজের শিক্ষিত বিবেকটাকে ঘুম পাড়িয়ে রাখা, আর মরমী মনটাকে জাগিয়ে রাখা। সৃজন! বাবা এই সৃজন মাথা
মাতাল, কিন্তু বেতাল নয় বাবা। তাই আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বাবা, ওই গোপালের পায়ে ঘর জামাইয়ের বেড়ি পরিয়ে না রেখে ওকে ওকে ওর দুঃখিনী মায়ের কাছে ফিরে যেতে দাও বাবা। তাতে দেখবে বাবা তোমার মেয়ের মঙ্গল হবে। সৃজন, বাবা গো, এই সৃজন মদ খেয়ে রাস্তার ধারে দাঁত শির কোটে পড়ে থাকবে, তবু দুধ ভাত খেয়ে ময়ূর পঙ্ক্তি খাটে শুয়ে সে কোনোদিন গরিবের সর্বনাশ করবে না বাবা, কোনোদিন গরিবের সর্বনাশ করবে না বাবা। হতভাগা দিনকার রাত মদ খেয়ে সাহিত্যের মধ্যে ডুবে আছে। ও আমার একমাত্র সন্তানকে আমি এই কলকাতা শহরের নামকরা ডাক্তার করতে চেয়েছিলাম। গাড়ি বাড়ি নাম যশ প্রতিপত্তি, হতভাগা আমার সমস্ত আশায় জলাঞ্জলি দিয়ে কবিতা লিখছে। রমেশ, সন্তান যদি অবাধ্য হয় তাকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া উচিত হবে না। তাকে বেশি প্রশ্রয় দেওয়া উচিত হবে না বাবা। ওই যে অপদার্থ সৃজনকে, তা তোমার ফিরতে এত দেরি হলো কেন মাই বোন? আজ একটা জটিল অপারেশন করছিলাম, অবশ্য সেটা সাকসেসফুলি হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আমি জানতাম তুমি সাকসেসফুল হবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি করতে পারো। বাবা, দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। সবই আপনার অনুগ্রহে বাবা। আপনার মতো মহান উদার মনের মানুষ পায়ে স্থান দিয়ে আমার জীবনের মোড়টা আপনি ঘুরিয়ে দিয়েছেন। নইলে ওই পলাশ ডাঙার মতো অজ পাড়া গায়ে 2 পয়সার ডাক্তারি করে জীবন কাটতো। ওসব কথা বলে আপনি আমাকে আর লজ্জা দেবেন না বাবা। আপনার মতো যা মহান পুরুষ আপনি আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না বাবা। সামনের মাস থেকে তুমি নার্সিং হোমের পুরো দায়িত্ব হাতে নিয়ে নাও। ডাক্তার ছেত্রী, ডাক্তার মজুমদার এবং ডাক্তার চ্যাটার্জি তোমাকে সব রকমের সাহায্য করবে বাবা। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বাবা, বাবা, ডাক্তার গোপাল মণ্ডল নার্সিং হোমের জন্য নিজেকে একবারে উজাড় করে দেবে। জীবনে সাফল্য লাভ আমাকে করতেই হবে। এই লোকের মুখে মুখে ফিরবে আমার নাম, অথচ আমার দাদা আমার মা আমাকে ওই পলাশ ডাঙায় ফিরিয়ে নিয়ে গিয়ে আমার জীবনটা ওরা নষ্ট করে দিতে চাইছে।